আপনারা শুনছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল ওরা গল্পে মত্ত। আজ আপনাদের শোনাবো আমার আপনার প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে কাকাবাবু ও সন্তু সিরিজের গল্প পাহাড় চূড়ার আতঙ্কের প্রথম পর্ব। উফ, কি শীত কি শীত! এখানকার হাওয়ার যেন ভয়ঙ্কর দাঁত আছে, শরীর কামড়ে ধরে একেবারে। সন্তু কাকাবাবুর সঙ্গে একবার কাশ্মীরেও গিয়েছিল, কিন্তু সেখানকার শীতের সঙ্গে এখানকার শীতের যেন তুলনাই হয় না। হাওয়ার ভয়ঙ্কর দাঁত আছে এই কথাটা সন্তুরই মনে পড়েছিল। গরম জামা কাপড় দিয়ে শরীরের সব জায়গা ঢাকা যায়, শুধু নাকটা ঢাকা যায় না। আর কোনো জায়গা খালি না পেয়ে হাওয়া যেন বারবার সন্তুর নাকটা কামড়ে ধরছে, এবং একসময় মনে হচ্ছে নাকটা আর নেই। গ্লাভস পরা হাত দিয়ে সন্তু মাঝে মাঝে দেখছে যে হাওয়াতে তার নাকটা সত্যি কামড়ে ছিঁড়ে নিয়েছে কিনা। তারপর এক সময় সে হঠাৎই বলে উঠল, দূর ছাই, আমিও আবার দাঁতের কথা ভাবছি কেন, আর ভাববো না, কিছুতেই ভাববো না। একটা দাঁতের জন্যই তো এবার এত দূর ছুটে আসা। জায়গাটার নাম গোর্খাশেপ। এইসব জায়গার নাম কে রাখে কে জানে। জায়গা মানে আর কি, ঘর বাড়ি গাছপালা কিছুই নেই, শুধু পাথর আর বরফ। তবে চারিদিকের উঁচু উঁচু পাহাড়ের মধ্যে এই জায়গাটা খানিকটা সমতল। এখানে সেখানে পড়ে আছে কিছু পোড়া কাঠ আর অনেক খালি খালি টিনের কৌটো। তার কোনোটা দুধের, কোনোটা কড়াইশুঁটির, কোনোটা বা শুয়োরের মাংসের। মাঝে মাঝে এই জায়গায় এভারেস্ট অভিযাত্রীরা তাঁবু গেড়ে থাকে। কয়েকদিন আগেও এখানে ছিলেন ব্রিটিশ অভিযাত্রীদের দলের বেস ক্যাম্প। সামনেই একটা ছোট্ট পাহাড়, তার নাম কালা পাহাড়। সেটার উপরে উঠলেই এভারেস্ট চূড়া স্পষ্ট দেখা যায়। এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। সন্তু রোজ সেই এভারেস্ট শৃঙ্গকে দেখছে। তার বয়সী আর কোনো বাঙালির ছেলে এভারেস্টকে এত কাছ থেকে দেখেছে কি? নিশ্চয়ই দেখেনি। সন্তু এবার সঙ্গে এনেছে একটা ক্যামেরা। সে নিজে এভারেস্টের ছবি তুলেছে। কলকাতায় ফিরে গিয়ে সেই ছবি ডেভেলপ আর প্রিন্ট করাবার জন্য সন্তু ছটফট করছে, কিন্তু কবে যে কলকাতায় ফেরা হবে তার কিছুই ঠিক নেই। এক এক সময়, বিশেষত রাত্রিরের দিকে, মনে হয় হয়তো আর ফেরাই হবে না কোনো দিন। দিনের বেলা অবশ্যই ভয় করে না, শীতও তেমন বেশি লাগে না। যখন রোদ ওঠে তখন বরফের ওপর রোদ টিকরে এমন ঝকমক করে যে খালি চোখে সেদিকে তাকালে যেন চোখ ঝলসে যায়। সেই জন্য সন্তু অবশ্য দিনের বেলা রঙিন চশমা পরে থাকে। কাকাবাবু সেই রকমই পড়েন। অথচ নেপালিরা দিব্যি খালি চোখেই সবসময় ঘোরাফেরা করে, তাদের কিচ্ছু হয় না। এখানে সন্তুদের সঙ্গে 7 জন নেপালি রয়েছে, 2 জন শেরপা আর 5 জন মালবাহক। তারা থাকে পাশের দুটো তাঁবুতে। সন্তু আর কাকাবাবু থাকেন একটা পাথরের গম্বুজে। এই জনমানব শূন্য জায়গাটায় এরকম একটা পাথরের গম্বুজ কে বানিয়েছিলেন তা এখন আর কেউ বলতে পারে না। গম্বুজটা প্রায় 3 তলা বাড়ির সমান উঁচু, মোটা থেকে ক্রমশ সরু হয়ে ওপরে উঠে গেছে। একতলাটা বেশ চওড়া, তাতে 2 জন মানুষ অনায়াসেই শুয়ে থাকতে পারে। ভেতর দিয়ে উঠে গেছে একটা সিঁড়ি, একদম চূড়ার কাছে একটা ছোট্ট চৌকো জানালা। সেখান দিয়ে আসে কনকনে ঠান্ডা হাওয়া, কিন্তু সেই জানালাটাকে কিছু দিয়ে বন্ধ করার উপায়ও নেই, তাহলে ভেতরে দম বন্ধ হয়ে মরে যেতে হবে। শেরপারা বলে যে এই গম্বুজটা হাজার হাজার বছর ধরে এখানে আছে, কিন্তু কাকাবাবুর ধারণা এটার বয়স 100-র বেশি হবে না, এবং এটা নিশ্চয়ই কোনো সাহেবের তৈরি। গম্বুজটাতে ঢোকার জন্য রয়েছে একটা শক্ত লোহার দরজা। খুব সম্ভবত কোনো সাহেব এখানে বসে এভারেস্টের দৃশ্য দেখবার জন্যই এটা বানিয়েছিলেন। পাহাড় সম্বন্ধে উৎসাহ বা পাগলামি সাহেবদেরই সব থেকে বেশি। কিন্তু ওপরের জানালাটা দিয়ে এভারেস্ট দেখা যায় না,
কালা পাথর নামের ছোট পাহাড়টা একটুখানি আড়াল পড়ে যায়। তাও কাকাবাবু বলেন, এখন দেখা না গেলেও 100-150 বছর আগে হয়তো এখান থেকেই এভারেস্ট দেখা যেত। এখানকার ভূপ্রকৃতির মধ্যে নানা রকম পরিবর্তন চলছে অনবরত। কোনো পাহাড়ের চূড়া ভেঙে পড়েছে, কোনো জায়গা অথবা বসে যাচ্ছে, কোনো জায়গায় হয়তো হঠাৎই একদিন দেখা গেল কোথা থেকে একটা নদী এসে বইতে শুরু করেছে। সন্তু নিজেই তো এরই মধ্যে একটা দুর্দান্ত ব্যাপার দেখেছিল। সেটা অবশ্য এই জায়গা থেকে নয়, সেই জায়গাটার নাম কুন্ড, অনেকটা পেছন দিকে একটা ছোটখাটো গ্রামের মতো। ছোট হাসপাতাল আর স্কুলও আছে। সেখানে সন্তুরা দুদিন ছিল বিশ্রাম নেওয়ার জন্য। একদিন বিকেলবেলা হঠাৎ এমন সাংঘাতিক শব্দ হলো যেন 10খানা জেট প্লেন একসঙ্গে মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। সন্তু আকাশের দিকে তাকিয়ে দেখে কিছুই নেই। আকাশে মেঘও নেই যে বজ্রপাত হবে। কিছু নেপালি যেন ভয় পেয়ে ছোটাছুটি করছে। কাকাবাবু বসেছিলেন সামনের মাঠে একটা কাঠের টুলে। তিনি উত্তেজিতভাবে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে সন্তুকে ডাকলেন কাছে আসবার জন্যে। সন্তু বাড়ি ছেড়ে দৌড়ে গেল কাকাবাবুর কাছে। কাকাবাবু সামনের দিকে হাত বাড়িয়ে বলছিলেন, ওই দেখ, এইরকম দৃশ্য দেখতে পাওয়া ভাগ্যের কথা। সন্তু সামনে তাকিয়ে দেখেছিল যে অনেক দূরে, অন্তত 5-6 মাইল তো হবেই, এক জায়গায় পাহাড় জুড়ে শুধু সাদা রঙের ধোঁয়া, আর সেই কান ফাটানো শব্দটা আসছে ওইখান থেকেই। সন্তু জিজ্ঞেস করেছিল, ওখানে কি হচ্ছে কাকাবাবু? কাকাবাবু বলেছিলেন, বুঝতে পারলি না? আভালান্স, পাহাড়ের মাথা থেকে হিমবাহ ভেঙে পড়েছে। বরফ ভাঙার ওই রকম প্রচন্ড শব্দ? হাজার হাজার লোহার হাতুড়িতে ঠোকাঠুকি করলেও এত জোরে শব্দ হবে না। সাদা রঙের ধোঁয়া ক্রমশ ছড়িয়ে যেতে লাগলো চারিদিকে। ঝড়ের মতো হাওয়ার ঝাপটা এসে লাগছিল সন্তুদের গায়ে। 2 ঘন্টার মধ্যেও সেই শব্দ থামল না। সন্তু জিজ্ঞেস করেছিল, কাকাবাবু, ওই হিমবাহ ভেঙে গড়িয়ে এখানে চলে আসতে পারে না? কাকাবাবু বলেছিলেন, আসতেই পারে। মাঝখানে একটা নদী আছে, সেটা যদি ভরে যায়। সন্তু বলেছিল, এখানে এসে পড়লে কি হবে? কাকাবাবু খুব শান্তভাবে বলেছিলেন, কি আর হবে, আমরা চাপা পড়ে যাব। মাঝে মধ্যেই তো কত গ্রাম এভাবে চাপা পড়ে যায়। কাকাবাবুর সেই উত্তরটা এখনো সন্তুর কানে বাজে। ভয় বলে কোনো জিনিসই যেন কাকাবাবুর নেই। হিমবাহ এসে চাপা দিয়ে দেওয়াটাও যেন কাকাবাবুর কাছে একটা সাধারণ ব্যাপার। এখানে এই গম্বুজের মধ্যে শুয়ে থেকেও সন্তু মাঝে মাঝে দূরের কোনো জায়গার গুমগুম শব্দ শুনতে পায়। কোথাও হিমবাহ ভাঙছে, যদি এখানেও এসে পড়ে। হিমবাহের এমনই শক্তি যে এই শক্ত পাথরের গম্বুজটাকেও নিশ্চয়ই ভেঙে গুড়িয়ে দিতে পারে। কিংবা যদি নাও ভাঙে, যদি গম্বুজটার চূড়া পর্যন্ত বরফে ঢেকে যায়, তাহলেও তো তারা আর এখান থেকে কোনোদিনও বেরোতে পারবে না। গম্বুজটা অন্য সময় নেপাল গভর্নমেন্ট বন্ধ করে রাখেন। কাকাবাবু বিশেষ অনুমতি নিয়ে এটা খুলিয়ে এখানে আস্তানা গেড়েছেন। এখানে সন্তুদের 6 দিন কেটে গেছে। দিনের বেলা তবু এদিক ওদিক ঘোরাঘুরি করা যায়। সন্ধে হয়ে গেলেই আর কিচ্ছু করার নেই। গম্বুজের মধ্যে ঢুকে পড়তে হয়। স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে চেন টেনে দিলে সন্তুর চেহারাটা হয়ে যায় একটা পাশ বালিশের মতন। সেই অবস্থায় আর নড়াচড়া করা যায় না। কিন্তু সন্ধে হবার সঙ্গে সঙ্গেই তো আর ঘুমিয়ে পড়া যায় না। শীতের হাত থেকে বাঁচবার জন্য স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়তে হয়। কিন্তু সেই অবস্থাতে বই পড়ারও উপায় নেই। ঘরে আলো আছে যথেষ্টই। ব্যাটারি দেওয়া এক ধরনের হ্যাজাক লণ্ঠন কাকাবাবু বিলেত থেকে এনেছেন। তাতে ঠিক নিয়ন আলোর মতোই আলো হয়। গম্বুজের মধ্যে সেই আলো জ্বলছে। বইটা পাশে রেখে কাত হয়ে পড়া যায়, কিন্তু স্লিপিং ব্যাগের ভেতর থেকে হাত বার করা যায় না বলে বইয়ের পাতা উল্টোনো যায় না।
বারবার চেন টেনে খুলে হাত বার করতে গেলেই ভেতরে হাওয়া ঢুকে কিছুক্ষণের জন্য এমন শীত করে যেন হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। তার সমস্ত সোয়েটার, কোট, মাফলার গায়ে দিয়েও সন্তু কিছুতেই সন্ধে 7:30টার পর আর স্লিপিং ব্যাগের বাইরে থাকতে পারে না। কিন্তু কাকাবাবু পারেন। কাকাবাবুর শরীরে যেমন ভয় নেই, তেমনি বোধহয় শীত বোধও নেই। রাত 10টা-11টা পর্যন্ত কাকাবাবু চামড়ার জ্যাকেট গায়ে দিয়ে গম্বুজের চূড়ার কাছে বসে জানালা দিয়ে চেয়ে থাকেন বাইরে। কখনো কখনো মাঝরাত্রে ঘুম ভাঙলেও কাকাবাবু স্লিপিং ব্যাগের ভেতর থেকে বেরিয়ে একবার গম্বুজের ওপরটা থেকে ঘুরে আসেন। একজন খোঁড়া লোকের এতখানি উৎসাহ আর ক্ষমতা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ সন্তু জুলজুল করে চেয়ে থাকে আর কলকাতার কথা ভাবে। 7:30-8টা মোটে বাজে। এখন কলকাতায় কত হইচই, কত রকম গাড়ির আওয়াজ, রাস্তাঘাট মানুষের ভিড়ে গমগম করছে। আর এইখানে কোনো রকম শব্দই নেই। এই জায়গাটা যেন পৃথিবীর বাইরে। কাকাবাবু নিচে না এলে বাতিটা নেভানো যাবে না। চোখে আলো লাগলেও কাকাবাবুর ঘুম হয় না বলে উনি হ্যাজাকটা নিভিয়ে দেন। কিন্তু ওটা সারা রাত জ্বালা থাকলেই সন্তুর বেশি ভালো লাগতো। অন্ধকার হলেই শরীরটা কেমন যেন ছমছম করে। ঠিক ভয় নয়, আন্দামানে গিয়ে সন্তু আর কাকাবাবু যেমন বিপদে পড়েছিল, সেই রকম কোনো বিপদের সম্ভাবনা তো এখানে নেই। হিমবাহ ভেঙে আসার একটা ভয় আছে বটে, কিন্তু 100 বছর যখন এই গম্বুজটা এখানে টিকে আছে, তখন হঠাৎ এই সময়েই হিমবাহ এটাকে এসে গুড়িয়ে দেবে তা ঠিক বিশ্বাস করা যায় না। অবশ্য কিছু বলাও যায় না। তবু সেজন্য নয়, এত বেশি চুপচাপ বলেই সব সময় একটা ভয়ের অনুভূতি থাকে। কাকাবাবুর যে কি উদ্দেশ্য তা সন্তু কিন্তু এখনো কিছুই বুঝতে পারছে না। এখানে দিনের পর দিন এই গম্বুজের মধ্যে বসে থাকার কি মানে হয়? শেরপা দুজন আর মালবাহকেরাও অস্থির হয়ে উঠেছে। এই নেপালিরা খুব কাজ করতে ভালোবাসে, পরিশ্রম করতেও পারে খুব। এক জায়গায় চুপচাপ বসে থাকা যেন ওদের সহ্য হয় না। গত 5-6 দিন ধরে ওরা শুধু রান্না করে খাচ্ছে আর ঘুমোচ্ছে। এদের সর্দারের নাম মিংমা। তার সঙ্গে বেশ ভাব হয়ে গেছে সন্তুর। মিংমার বয়স 34 কি 35 হবে। ঠিক যেন বাদামি রঙের পাথর দিয়ে গড়া ওর শরীর। এর আগে একটা অভিযাত্রী দলের সঙ্গে এভারেস্টের খুব কাছেও গিয়ে পৌঁছেছিল। ওর খুব শখ একবার এভারেস্টের চূড়ায় ওঠার। মিংমা সন্তুকে ডেকে প্রায় জিজ্ঞাসা করে, আঙ্কেলের কি মতলব? আঙ্কেল এখানে থেমে রইলেন কেন? এভারেস্টের দিকে যাবেন না? সন্তু এসব কথার কিছুই উত্তর দিতে পারে না। দিনের বেলা রোদ থাকলে সন্তু এদিক ওদিক বেড়াতে যায়, কিন্তু কাকাবাবু তাকে একলা ছাড়েন না কখনো। একজন শেরপাকে সঙ্গে রাখতেই হয়। পাহাড়ি রাস্তায় যে কোনো সময় বিপদ হতে পারে। প্রত্যেক দিন সন্তু কালাপাথর পাহাড়টায় উঠে একবার এভারেস্ট দেখে আসবেই। এভারেস্টের দিকে তাকালেই যেন বুক কাঁপে। ওই পাহাড়ের চূড়াতেও মানুষ পা রেখেছে, তা যেন কিছুতেই বিশ্বাস করা যায় না। চাঁদের ওপরেও তো মানুষের পায়ের ধুলো লেগেছে, চাঁদের দিকে তাকালেও কি তা বোঝা যায়? কাকাবাবু ক্রাচ বগলে নিয়ে ওই বরফের রাজ্য পেরিয়ে ওই এভারেস্টের চূড়োয় উঠতে চান। এ যে অসম্ভব ব্যাপার। রাতগুলো যেন আর কাটতেই চায় না। কাকাবাবু গম্বুজের চূড়ায় বসে থাকেন আর সন্তু স্লিপিং ব্যাগের মধ্যে বন্দী হয়ে থাকে। যে কাঠের বাক্সগুলোতে করে জিনিসপত্র আনা হয়েছিল তারই একটা খালি বাক্স 2 বিছানার মাঝখানে রাখা হয়েছে একটা টেবিলের মতন করে। হ্যাজাক বাতিটা তারই ওপরে রাখা। তার পাশে একটা ঘড়ি, টর্চ আর একটা ছোট্ট চৌকো কাঠের বাক্স, অনেকটা গয়নার বাক্সের মতন। তার মধ্যে গয়নার বদলে রয়েছে একটা মানুষের দাঁতের মতন জিনিস। সেই দাঁতটার দিকে তাকালেই সন্তুর গা শিরশির করে।
অথচ 7 রাজার ধন এক মানিকের মতনই কাকাবাবু সবসময় সেই দাঁতটাকে কাছে কাছে রাখেন আর মাঝে মাঝেই ওটার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকেন, ঠিক যেন ধ্যান করছেন এইভাবে। ওই দাঁতটার একটা মস্ত বড় ইতিহাস আছে। কলকাতায় কিন্তু কাকাবাবু ওই দাঁতটার কথা কিছুই বলেননি সন্তুকে। সন্তুও জানতই না যে কাকাবাবু এবার বিলেত থেকে ওই দাঁতটা নিয়ে এসেছেন। বিলেত থেকে সবাই কত ভালো ভালো জিনিস আনে, আর কাকাবাবু এনেছেন একটা মরা মানুষের দাঁত। আন্দামান অভিযানের কথা চারিদিকে ছড়িয়ে পড়ার পর পৃথিবীর নানান জায়গা থেকে এখন কাকাবাবুর ডাক আসে। জেনিভায় এক অ্যানথ্রোপোলজিক্যাল কনফারেন্সে কাকাবাবু বক্তৃতা দিয়ে এলেন মাস 6 আগে। তারপরে গিয়েছিলেন বিলেতে। তারপর কিছুদিন কাকাবাবু একেবারে বইপত্রের মধ্যে ডুবে রইলেন। তখনই সন্তুর মনে হয়েছিল কাকাবাবু বোধহয় আবার নতুন কোনো রহস্যের সন্ধান পেয়েছেন। একদিন হঠাৎ তিনি সন্তুকে ডেকে বলেছিলেন, কি রে, এভারেস্টে যাবি? আমি যাচ্ছি, যদি সঙ্গে যেতে চাস। শুনেই সন্তুর বুকটা ধক করে উঠেছিল। এভারেস্ট? প্রথমে সন্তু যেন ঠিক বিশ্বাস করতে পারেনি। এভারেস্টে যাওয়া কি যেমন তেমন কথা? সন্তু জিজ্ঞেস করেছিল, কাকাবাবু তুমি মানে তুমি সত্যি এভারেস্টে যাচ্ছ? কাকাবাবু বলেছিলেন, সত্যি ছাড়া কি মিথ্যে বলবো নাকি তোকে? একজন খোড়া মানুষ যিনি ক্রাচে ভর না দিয়ে চলতে পারেন না, তার মুখে এভারেস্ট যাওয়ার কথা শুনলে কি সহজে বিশ্বাস করা যায়? অথচ কাকাবাবু আজে বাজে কথাও বলবেন না। তখন সন্তু ভেবেছিল, কাকাবাবু তাহলে এভারেস্টের চূড়ায় ওঠার কোনো অভিযাত্রী দলের সঙ্গে যাচ্ছেন নিশ্চয়ই। সন্তু তো তবে যাবেই কাকাবাবুর সঙ্গে। এই সুযোগ কি সে ছাড়তে পারে? নিউজিল্যান্ডের হিলারি আর আমাদের দার্জিলিংয়ের তেনজিং, এই দুইজনই মানুষ জাতির মধ্যে প্রথম পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা এভারেস্টের চূড়ায় পা দেন। তারপর আমেরিকান, ফরাসি, জাপানি আরও কত জাতির লোক এভারেস্টে উঠেছেন। এমনকি আমাদের ভারতীয়দের মধ্যেও 1জন না 2জন উঠেছেন, কিন্তু কোনো বাঙালি এখনো সেখানে কিন্তু যেতে পারেনি। সন্তু উঠতে পারলে সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়বে। পৃথিবীর কোনো জাতিরই 15 বছরের কোনো ছেলে এভারেস্টে উঠতে পারেনি। আর কাকাবাবু যদি জেদ ধরেন তাহলে তিনি উঠবেনই, সন্তুর এই বিশ্বাস আছে। তাহলে কাকাবাবুও এক হিসেবে বিশ্বে প্রথম হবেন, কারণ এক পা খোড়া ক্রাচ বগলে নিয়ে এভারেস্টে চড়ার কথা কেউ এর আগে কল্পনা করার সাহসও পায়নি। সন্তু অতি উৎসাহের সঙ্গে রাজি হয়েছিল তো বটেই, তার ওপর এভারেস্ট সম্পর্কে তার জ্ঞান দেখাবার জন্য বলেছিল, কাকাবাবু এভারেস্ট তো আবিষ্কার করেছিলেন একজন বাঙালি, তাই না? সাহেবরা তার নামটা দেয়নি। কাকাবাবু একটু হেসে বলেছিলেন, এভারেস্ট আবার কেউ আবিষ্কার করবে কি? এটা কি একটা নতুন জিনিস? তবে এটাই যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় চূড়া, সেটা ঠিক করার ব্যাপারে একজন বাঙালির খানিকটা হাত ছিল বটে। সন্তু বলেছিল, আমি তো সেই কথাই বলছি। তার নাম রাধানাথ শিকদার। ওই চূড়াটার নাম এভারেস্ট না হয়ে রাধানাথ হতে পারত। কাকাবাবু বলেছিলেন, রাধানাথ শিকদার সার্ভে অফিসে কাজ করতেন। হিমালয়ের অনেক শৃঙ্গের তখন কোনো নামই ছিল না। মিস্টার এভারেস্ট ছিলেন ওই সার্ভে অফিসের বড় সাহেব, তাই তার নামেই ওই শৃঙ্গের নাম রাখা হয়েছে। সন্তু জিজ্ঞেস করেছিল, আচ্ছা কাকাবাবু, ওই রাধানাথ শিকদার তো আর এভারেস্টের চূড়ায় ওঠেননি, তাহলে তিনি কি করে বুঝলেন যে এটাই সবচেয়ে বেশি উঁচু? কাকাবাবু বলেছিলেন, পাহাড়ে না উঠেও পাহাড় মাপা যায়। ছোটখাটো পাহাড় মাপে সেগুলোর ছায়া দেখে। তাছাড়াও যন্ত্রপাতির সাহায্য নিয়ে অনেক অঙ্ক কষতে হয়। রাধানাথ শিকদার অবশ্য একসময় দেরাদুনে থাকতেন, তখন পাহাড়ে পাহাড়ে ঘুরেছেন।
কিন্তু তুই যাকে আবিষ্কার বললি সেটা হয়েছিল এই কলকাতায়। অঙ্ক কষতে কষতে তিনি হঠাৎ একদিন দেখলেন যে এই যে একটা নাম না জানা পাহাড়, তখন কাগজপত্রে এটার নাম ছিল পিক নাম্বার 15। এটারই উচ্চতা 29,000 ফুটের বেশি। এত উঁচু পাহাড় আর পৃথিবীতে নেই। তখনই তিনি ছুটে গিয়ে তার নতুন বড় সাহেবকে খবরটা দিয়েছিলেন। এভারেস্ট সাহেব অবশ্য তখন রিটায়ার করেছেন, তবু তার নামেই শিখরটির নাম রাখা হলো। সেদিন এভারেস্ট সম্পর্কে আরো অনেকক্ষণ কথা হয়েছিল। তারপর কদিন কাকাবাবু একেবারে চুপচাপ, যেন ব্যাপারটা তিনি ভুলেই গেছেন। হঠাৎ একদিন কাকাবাবু চলে গেলেন দার্জিলিং। সন্তুকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা কিছুই বললেন না। সেখান থেকে ফিরে গভর্নমেন্টের নিমন্ত্রণ পেয়ে আবার চলে গেলেন জার্মানি। 1.5 মাস বাদে যেদিন তিনি কলকাতায় ফিরলেন, তার পরদিনই সন্তুদের বাড়িতে এলো তেনজিং। কি করে যেন কথাটা জানাজানি হয়ে গেল। সন্তুদের বাড়ির সামনে সেদিন সাংঘাতিক ভিড় জমে গিয়েছিল। তেনজিংকে একটু দেখবার জন্য, তার সই নেবার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। তেনজিংয়ের সঙ্গে কাকাবাবু নিজের ঘরে বসে কথা বললেন অনেকক্ষণ। তখন ঘরে আর কেউ ছিল না। সন্তু ঘুরঘুর করছিল কাকাবাবুর ঘরের কাছে, কিন্তু তাদের কোনো কথাই সে শুনতে পায়নি। তেনজিং বিদায় নেওয়ার সময় বন্ধুর মতন কাকাবাবুর হাত ধরে ঝাঁকুনি দিতে দিতে বলেছিলেন, গুড লাক, আই উইশ ইউ সাকসেস মিস্টার রায়চৌধুরী। আপনি পারবেন। তখন সবাই বুঝে যাবে আমার কথা ঠিক কিনা। বয়স হয়েছে, না হলে আপনার সঙ্গে আমিও যেতাম। স্কুলের বন্ধুদের কাছে সন্তু আগেই বলে ফেলেছিল যে এবার সে কাকাবাবুর সঙ্গে এভারেস্ট অভিযানে যাবে। সবাই শুনে খুব হেসেছিল। বন্ধুদের এই একটা দোষ, কোনো কথাই এরা আগে থেকে বিশ্বাস করে না। তেনজিং নোরকে ওদের বাড়িতে আসবার পর সন্তু আবার বলেছিল, কি দেখলি তো আমার কাকাবাবুর সঙ্গে কত লোকের চেনা। তেনজিং নিজে আমাদের সঙ্গে যেতে চেয়েছিলেন। সন্তুদের স্কুলে পুজোর ছুটি যেদিন শুরু হয়েছিল, সেদিনই কাকাবাবু বলেছিলেন, সন্তু, তৈরি হয়ে নাও, সামনের সোমবার আমরা বেরিয়ে পড়ছি। সন্তুর ধারণা ছিল এভারেস্ট অভিযানে যেতে হলে বিরাট দলবল লাগে, অনেক জিনিসপত্র আর তাবু টাবু নিয়ে যেতে হয়। সেই সব কিছুই নয়। কাকাবাবু শুধু সন্তুকে নিয়ে প্লেনে চেপে চলে এলেন নেপালে। কাঠমান্ডু শহরে 6 দিন চুপচাপ সন্তু একটা হোটেলে বসে কাটালো। কাকাবাবু একা একা ঘোরাঘুরি করলেন নানান জায়গায়। সন্তু ভেবেছিল কাকাবাবু নিশ্চয়ই নেপালে এসে দলবল জোগাড় করছেন। তাও কিন্তু হলো না। একদিন সকালে ঘুম থেকে উঠেই কাকাবাবু বললেন, বাক্স গুছিয়ে নে, 1 ঘন্টার মধ্যেই বেরোবো। কাকাবাবু এক এক সময় খুব কম কথা বলেন, তখন তাকে কিছু জিজ্ঞেস করারও নিয়ম নেই। সন্তু চুপচাপ সব কথা শুনে যায় শুধু। কাঠমান্ডুর হোটেল থেকে ট্যাক্সি নিয়ে এয়ারপোর্ট আসা হলো। সন্তু ভাবলো আবার বুঝি কলকাতায় ফিরে যাওয়া হচ্ছে, কিন্তু এবার উঠল ওরা একটা ছোট্ট প্লেনে, মাত্র 10-12 জন যাত্রী। কিছুক্ষণ ওড়ার পরই সন্তু দেখতে পেল সব বরফের মুকুট পড়া পাহাড়ের চূড়া। প্লেনটা এসে নামলো একটা খুব ছোট্ট জায়গায়। এইরকম জায়গায় যে প্লেন নামতে পারে তা বিশ্বাসই করা যায় না। জায়গাটার নাম সিয়াংবোচি। সেখান থেকে 2 জন মাত্র মালবাহককে সঙ্গে নিয়ে শুরু হলো হাঁটা। সন্তুর তখনও সব ব্যাপারটা অবিশ্বাস্য লাগছিল। 2 জন মাত্র লোক সঙ্গে নিয়ে এভারেস্টে ওঠা হবে? তাঁবু কোথায়? অন্য সব জিনিসপত্র কোথায়? পাহাড়ি রাস্তায় ক্রাচ বগলে নিয়ে কাকাবাবুকে হাঁটতে দেখে অন্যান্য যাত্রীরা অবাক হয়ে ফিরে ফিরে তাকাচ্ছে। এরকম লোককে এত উঁচু পাহাড়ের রাস্তায় কেউ কোনোদিনও দেখেনি। এ রাস্তায় অনেক বিদেশি দেখা যায়। সাহেব তো আছেই, কিছু কিছু মেমো কাঁধে ব্যাগ নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়। সিয়াংবোচিতে জাপানিরা একটা মস্ত বড় হোটেলও বানিয়েছে।
কাকাবাবু কারোর দিকে ভ্রুক্ষেপ করছেন না। ক্রাচ ঠুকে ঠুকে ঠিক উঠে যাচ্ছেন পাহাড়ি রাস্তা দিয়ে। সন্তু হাঁপিয়ে যায়, কিন্তু কাকাবাবুর যেন দৈত্যের শরীর। এইরকমই একটা পাহাড়ি রাস্তায় এক দুর্ঘটনায় কাকাবাবুর একটা পা চিরকালের মতো পঙ্গু হয়ে গেছে। তবু পাহাড়কে ভয় পান না কাকাবাবু। ফুনটুঙ্গা বলে একটা ছোট জায়গা পেরিয়ে এসে রাস্তার পাশে একটা বড় পাথরের ওপর বসে সন্তু আর কাকাবাবু কমলা লেবু, পাউরুটি আর ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছিল। এমন সময় কয়েকটা পাহাড়ি লোক ছুটতে ছুটতে এসে বলে গেল, পালাও পালাও, সাবধান, বুনো ভালুক বেরিয়েছে। শুনেই সন্তু চমকে উঠেছিল। চারিদিকে পাহাড় আর ফাঁকা রাস্তা, ওরা পালাবে কি করে? ফুনটুঙ্গা কমলা লেবুর খোসা জায়গায় সরিয়ে একটা কাগজের ঠোঙার মধ্যে রেখে দে। পাহাড় কখনো নোংরা করতে নেই। সেই খাদের নিচে দেখা যায় একটা রূপোর হাড়ের মতো সরু নদী। সন্তু ভয়ে ভয়ে জঙ্গলের দিকে তাকালো। সন্তুর মনে হলো হঠাৎ সেখান থেকে একটা ভালুক একলাফে বেরিয়ে আসবে। এরপরে দুজন সাহেবও ছুটতে ছুটতে নেমে এলো ওপরের রাস্তা দিয়ে। তারাও কাকাবাবুকে দেখে ইংরেজিতে বলল, তোমরা এখানে বসে আছো কেন? নিচে নেমে যাও, এদিকে একটা বুনো ভালুক দেখা গেছে। কাকাবাবু কোনো কথা বললেন না। একটু বাদে আবার শোনা গেল অনেক মানুষের চিৎকার। সন্তু এবার ভাবলো নিশ্চয়ই ভালুকটা ওদেরকে তাড়া করে আসছে। লোকগুলো কাঁধে করে বয়ে আনছে একজন আহত মানুষকে। তার গা থেকে তখনও রক্ত ঝরছিল। লোকটি সেই অবস্থাতেও জ্ঞান হারায়নি, আ আ আ করে শব্দ করছে। কাকাবাবুকে কিছু জিজ্ঞেস করতে হলো না। সেই লোকগুলো নিজেরাই চিৎকার করে অনেক কথা বলল, যাতে বোঝা গেল যে বনের মধ্যে এই লোকটিকে ভালুক আক্রমণ করে ওর পেটের নাড়িভুড়ি বার করে দিয়েছে। লোকটিকে ওরা নিয়ে যাচ্ছে হাসপাতালে। ওরা চলে যাবার পর সন্তু দেখল রাস্তার ওপর পড়ে আছে ফোঁটা ফোঁটা রক্ত, মানুষের রক্ত। কাকাবাবু বললেন, পাহাড়ি ভালুকরা খুব হিংস্র হয়, এক হিসেবে বাঘসিংহের চেয়েও হিংস্র। এরা অকারণে মানুষ মারে। কোটের ভেতরের পকেট থেকে রিভলভারটা বার করে কাকাবাবু সন্তুকে জিজ্ঞাসা করেছিলেন, তোর ভয় করছে? সন্তু কি উত্তর দেবে? চোখের সামনেই তো সে দেখল যে ভাল্লুককে একটা লোকের পেট ফালা করে দিয়েছে। হঠাৎ যদি ভাল্লুকটা ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে, রিভলভার দিয়ে কি ভালুক মারা যায়? সন্তু সব শিকারের গল্পে পড়েছে যে শিকারীর হাতে থাকে রাইফেল। গলা শুকিয়ে এসেছে, তবু সেই শুকনো গলাতেই সন্তু উত্তর দিয়েছিল, না। কাকাবাবু বললেন, তুই এই পাথরটার আড়ালে গিয়ে বস, আমাদের এই রাস্তা দিয়েই উঠতে হবে, বেশিক্ষণ তো সময় নষ্ট করা চলবে না। সন্তু এবার একটু সাহস করে বলল, কাকাবাবু, সবাই নিচের দিকে নেমে যাচ্ছে, আমরাও নিচের গ্রামটার দিকে ফিরে গিয়ে আজকে থেকে গেলে পারি না? এমনকি সাহেবরাও নেমে যাচ্ছে। কাকাবাবু কড়া গলায় বললেন, এমনকি সাহেবরাও মানে? সাহেবরা কি আমাদের চেয়েও বেশি সাহসী নাকি? সন্তু একটু থতমত খেয়ে বলল, না, মানে কাকাবাবু একটুক্ষণ একদৃষ্টে চেয়ে রইলেন সন্তুর দিকে। তারপর আস্তে আস্তে বললেন, কোথাও যাবার জন্য বেরিয়ে আমি কখনো পেছনে ফিরে যাই না। আমার সঙ্গে যেতে হলে এই কথাটা তোকে সবসময় মনে রাখতে হবে। তারপর সন্তুকে দারুণভাবে চমকে দিয়ে কাকাবাবু রিভলভার উঁচিয়ে ডিসুম শব্দে গুলি করলেন। গুলির আওয়াজে চারপাশের পাহাড়গুলো যেন কেঁপে উঠল, যেন অনেকগুলো গুলি টিকড়ে গেল অনেকগুলো পাহাড়ে।
তারপরও দূরে দূরে সেই আওয়াজ হতে লাগলো। কাকাবাবু এমন আচমকা গুলি ছুঁড়েছিলেন যে সন্তু দারুণ চমকে উঠেছিল। পাহাড়ি জায়গায় প্রতিধ্বনি কেমন হয় সে সম্পর্কেও সন্তুর প্রথম অভিজ্ঞতা হলো। কাকাবাবু রিভলভারটার ডগায় দুবার ফু দিলেন। তারপর সন্তুকে জিজ্ঞেস করলেন, তুই রিভলভার চালানো শিখতে চাস? সন্তু সঙ্গে সঙ্গে ঘাড় নাড়ল। কাকাবাবু রিভলভারটা সন্তুর দিকে এগিয়ে দিয়ে বললেন, শক্ত করে ধর, এখন বড় হয়েছিস, ঠিক পারবি। এবারে যে অভিযানে বেরিয়েছিস তাতে পদে পদে বিপদ হতে পারে। ধর আমি যদি হঠাৎ মরে যাই, তোকে তো বাঁচার চেষ্টা করতে হবে। সন্তু রিভলভারটা ধরে হাতটা বুকের কাছে রেখেছিল। সিনেমায় সে লোকেদের ওইভাবে গুলি চালাতে দেখেছে। কাকাবাবু বললেন, ওভাবে না, ওভাবে গুলি চালালে তুই নিজেই মরবি। হাতটা সোজা করে সামনে বাড়িয়ে দে, হাতটা খুব শক্ত করে রাখ, কনুইটা যেন কিছুতেই বেঁকে না যায়। গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই খুব জোরে ঝাঁকুনি লাগে কিন্তু। সত্যিকারের রিভলভার হাতে নিলেই একটা রোমাঞ্চ হয়। সন্তু এর আগে দু একবার কাকাবাবুর রিভলভারটা ছুঁয়ে দেখেছে। একবার আনতাবড়ি গুলিও চালিয়েছিল। এবার সে টিপ ঠিক করে ঠিকঠাক গুলি ছুড়বে। কাকাবাবু বললেন, মনে কর এই সময়ে যদি হঠাৎ ভালুকটা এসে পড়ে, তুই মারতে পারবি? সন্তু বলল, হ্যাঁ। কাকাবাবু বললেন, অত সোজা নয়। ওই যে পাইন গাছটা, ওর মাথায় টিপ করে লাগাতো। সাবধান, কোনোই যেন বেঁকে না যায়। সন্তু কায়দা করে এক চোখ টিপে খুব ভালো করে দেখে নিল পাইন গাছের মাথাটা। তারপর ট্রিগার টিপল। এমন জোরে শব্দ হলো যে সন্তুর কানে তালা লেগে যাওয়ার জোগাড়। ও চোখ বন্ধ করে ফেলেছিল। তারপর চোখ খুলে দেখল কাকাবাবু হাসছেন। কাকাবাবু বললেন, বেচারা গাছটা খুব বেঁচে গেছে, তোর গুলিতে তার একটা পাতাও খসে পড়েনি। সন্তু ভেবেছিল তার গুলিটা ঠিকই লাগবে। এই তো রিভলভারের নলটা ঠিক গাছটার দিকেই মুখ করা, তবু গুলিটা বেঁকে গেল কেন? লজ্জা লুকোবার জন্য সেও কাকাবাবুর মতো কায়দা করে রিভলভারের নলে দুবার ফু দিল। কাকাবাবু আবার বললেন, অত সোজা নয়, আরো অনেকবার প্র্যাকটিস করতে হবে। মালবাহক কুলি দুজন নদীটার নিচে নেমে গিয়েছিল জল খাওয়ার জন্য। পরপর দুবার গুলির শব্দ শুনে তারা হন্ততন্ত হয়ে তরতর করে উঠে এলো পাহাড় বেয়ে। সন্তুর হাতে রিভলভার দেখে ওরা অবাক। এদের একজন কাকাবাবুকে জিজ্ঞাসা করলো, ক্যা হুয়া সাব? কাকাবাবু বললেন, এদিকে একটা ভালুক বেরিয়েছে। এই পাহাড়িরাও ভালুককে ভয় পায়। ওদের মুখ শুকিয়ে গেল। এই সময় তিনজন জাপানি নেমে এলো উপরের পথ দিয়ে। কাকাবাবু তাদের জিজ্ঞেস করলেন, তোমরা ভালুক সম্পর্কে কিছু শুনেছ? জাপানিরা ভালো ইংরেজি বোঝে না। কথাটা দু তিনবার বলে বোঝাতে হলো তাদের। তারপর তারা ভাঙা ভাঙা ইংরেজিতে জানালো যে অনেক লোকজন বনের মধ্যে তাড়া করে গেছে, ভালুকটা পালিয়েছে। একজন জাপানি হেসে বলল, আমরা খুব আনলাকি, আমরা ভালুকটাকে দেখতেই পেলাম না। কাকাবাবু সন্তুকে বলল, দেখলি, একে বলে সাহসী লোক। দিনের বেলা রাস্তা দিয়ে এত লোক যাওয়া আসা করছে, একটা ভালুক কি করবে? সন্তু বলল, কিন্তু ভালুকটা যে একটা লোকের পেট চিরে দিয়েছে দেখলাম। কাকাবাবু বললেন, সে নিশ্চয়ই একটা বোকা লোক। চল, আমরা এবার উঠে পড়ি। ভালুকটা যদি এদিকে এসেও থাকতো, গুলির আওয়াজ শুনেই পালিয়েছে। ভালুকেরও তো প্রাণের ভয় আছে। মালবাহকদের তিনি বললেন, ভালুক ভেগে গেছে, মাল ওঠাও। তারা তবু দাঁড়িয়ে গা মোচড়াতে লাগলো। এই সময় কপ কপ কপাকপ শব্দ হলো নিচের দিক থেকে। সন্তু পেছনে তাকিয়ে দেখল দুজন লোক ঘোড়ায় চেপে খুব জোরে এদিকেই আসছে। তাদের চেহারা আর পোশাক দেখলেই বোঝা যায় তারা পুলিশ।
কাছে এসে তারা জিজ্ঞেস করলো, এদিকে কোথায় গুলির শব্দ হলো, তোমরা শুনেছ? কাকাবাবু বললেন, হ্যাঁ, আমি আমার এই ভাইপোটিকে শুটিং প্র্যাকটিস করাচ্ছিলাম। লোক দুটি তড়াক করে ঘোড়া থেকে নেমে পড়ে বলল, তোমরা গুলি ছুঁড়েছিলে? এখানে শিকার করা নিষেধ, তোমরা জানো না? কাকাবাবু বললেন, আমরা তো শিকার করিনি। তাছাড়া একটা ভালুক যদি সামনে এসে পড়ে, তার দিকে গুলি ছোড়াও কি নিষেধ নাকি? একজন লোক সন্তুর হাত চেপে ধরল। অন্য লোকটি রুক্ষ গলায় কাকাবাবুকে বলল, তোমরা বেআইনি কাজ করেছো, থানায় চলো। কাকাবাবু জিজ্ঞেস করলেন, থানা কোথায়? লোকটা হাত তুলে দেখালো সিয়াংবোচির দিকে। সিয়াংবোচি খুব বড় জায়গা, হোটেল আছে, সেখানেই থানা থাকা স্বাভাবিক। কাকাবাবু এবার কড়া গলায় বললেন, যে পথ দিয়ে একবার এসেছি সেদিকে ফিরে যাওয়ার ইচ্ছে নেই আমার। ওকে ছেড়ে দাও। ফাঁকা জায়গায় শুটিং প্র্যাকটিস করা কোনো বেআইনি ব্যাপার হতে পারে না। পুলিশটি ধমক দিয়ে বলল, চলো, ওসব কথা থানায় গিয়ে বলবে, চলো। কাকাবাবু এক পা পিছিয়ে গিয়ে বললেন, আমার গায়ে হাত দিও না। তারপর কোটের ভেতর পকেটে হাত ঢুকিয়ে একটা কাগজ বের করে বললেন, পড়তে জানো? এটা পড়ে দেখো। সিয়াংবোচি থানার অফিসার আমার নাম জানে। কাগজটা পড়তে পড়তে পুলিশটির ভুরু উঁচু হয়ে গেল। সে তার সঙ্গীকেও দেখালো কাগজটা। তারপর দুজনে একসঙ্গে ঠকাস করে জুতো ঠুকে সেলাম দিল কাকাবাবুকে। কাকাবাবু ডান হাতটা একটু উঁচু করলেন শুধু। পুলিশ দুজন অবাক হয়ে কাকাবাবুর চেহারা আর খোড়া পাটা দেখল। তারপর বলল, স্যার, আমরা দুঃখিত, আগে বুঝতে পারিনি। কাকাবাবু বললেন, আমরাও কোনো বেআইনি কাজ করিনি, তবু তোমরা আমাদের ধরে নিয়ে যেতে চাইছিলে। সেই পুলিশটি বলল, মাফ করবেন স্যার, আমরা সত্যি বুঝতে পারিনি। অন্য পুলিশটি জিজ্ঞেস করল, স্যার, আপনি কি সত্যি এভারেস্টে যেতে চান? কাকাবাবু সংক্ষেপে উত্তর দিল, দেখা যাক। সে আবার বলল, স্যার, আপনাকে আমরা কোনো সাহায্য করতে পারি? কাকাবাবু বললেন, কিছু না, শুধু এই মালবাহক দুজনকে বলে দাও যেন ওরা আমাদের সঙ্গে যেতে কখনো আপত্তি না করে। পুলিশ দুজন আরো অনেকবার সেলাম টেলাম করে বিদায় নেওয়ার পর সন্তুরা আবার চলা শুরু করলো। সন্তুর মনের মধ্যে যে প্রশ্নটা ছটফট করছিল, মালবাহক দুজনে তা জিজ্ঞাসা করলো কাকাবাবুকে। পুলিশেরা কাকাবাবুকে ধরে নিয়ে যেতে চাইছিল। তারপর একটা কাগজ দেখেই এত সেলাম ঠুকতে লাগলো দেখে ওরা অভিভূত। এসব জায়গায় পুলিশদের প্রায় দেবতার মতো সমান ক্ষমতা। সেই পুলিশেরাই এই বাঙালি বাবুকে এত খাতির করলো। তারা কাকাবাবুকে জিজ্ঞেস করলো, সাব, ওই কাগজটাতে কি লেখা আছে? কাকাবাবু ভাঙা ভাঙা হিন্দিতে ওদের বুঝিয়ে দিলেন যে ওটা নেপালের প্রধানমন্ত্রীর চিঠি। তিনি নেপালের অতিথি। একটা বিশেষ গোপনীয় আর জরুরি কাজে তিনি যাচ্ছেন এভারেস্টের চূড়ার দিকে। প্রধানমন্ত্রীর চিঠিতে লিখে দিয়েছেন যে সব জায়গার পুলিশ যেন কাকাবাবুকে সব রকম সাহায্য করে। এ কথা শুনে মালবাহক দুজনও সেলাম করে ফেলল কাকাবাবুকে। একজন আরেকজনকে বলল, দেখলি লেখাপড়া শেখার কত দাম। এই বাঙালি বাবু লেখাপড়া শিখেছেন বলে আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত একে খাতির করেন। ইস, আমরা কেন 2-4টে বই পড়তে শিখিনি? অন্যজন বলল, আমাদের মহল্লায় একটা স্কুল খুলেছে, আমার ভাইকে সেখানে ভর্তি করে দিয়েছি। এরপর আর কোনো ঘটনা ঘটেনি। মাঝখানে একটা বড় জায়গায় বিশ্রাম নেওয়া হয়েছিল 3 দিন। সেই জায়গাটার নাম থিয়াংবোচি। এর আগে যে বড় জায়গাটায় জাপানি হোটেল আছে, সেই জায়গাটার নাম সিয়াংবোচি। দুটো নাম প্রায় একই রকম, সন্তুর গুলিয়ে যায়। তবে থিয়াংবোচি জায়গাটা যেন অনেক বেশি সুন্দর। বেশ একটা পবিত্র ভাব আছে। এভারেস্টের পায়ের কাছে এই শেষ শহর। এখানে অনেক কিছু পাওয়া যায়। তাঁবু, পাহাড়ে ওঠার সরঞ্জাম আর খাবার দাবার সেখান থেকেই কিনে নিলেন কাকাবাবু।
দুজন শেরপা আর 5 জন মালবাহককেও ঠিক করা হলো। তবে এত ছোট দল নিয়ে কাকাবাবু এভারেস্টের দিকে যেতে চান শুনে সবাই অবাক। সেখানকার লোক অনেক এভারেস্ট অভিযাত্রী দেখেছেন, কিন্তু একজন খোড়া প্রৌঢ় লোক আর একজন কিশোর এভারেস্টে উঠতে চান শুনে অনেকেই হেসে আকুল। একজন ডাক্তার তো কাকাবাবুকে অনেকবার বারণও করলেন, কিন্তু কাকাবাবু যে কিরকম গোয়ার তা তো ওরা জানে না। সেখানে একটা চমৎকার মনাস্টারি আছে, খুব শান্ত আর নিরিবিলি জায়গাটা। সকালবেলা সেই মনাস্টারির দিকে যেতে যেতে সন্তু দেখেছিল সামনে 3 দিকে 3টে সাদা পাহাড়ের চূড়া, তার মধ্যেই একটি এভারেস্ট। সেই প্রথম সন্তু এভারেস্ট দেখল, মাত্র কয়েক মিনিটের জন্য। তারপরই কুয়াশায় সবকিছু মিলিয়ে গিয়েছিল। থিয়াংবচিতে ওরা ছিল গভর্নমেন্টের গেস্ট হাউসে। কয়েকজন সাহেব মেমো সেখানকার অতিথি ছিলেন। তারা সন্তুর সঙ্গে আলাপ করে বারবার জিজ্ঞাসা করছিল, তোমরা এভারেস্টের দিকে যাচ্ছ কেন? এই তো পাগলামি। সন্তু উত্তর দিতে পারেনি। কাকাবাবু যে তাকে বিশেষ কিছুই জানায়নি। কাকাবাবুর কাছে কাঁচের বাক্সে যে জিনিসটা আছে সেটা তিনি সবসময় খুব সাবধানে রাখেন। সেটা সম্পর্কে শুধু সন্তুকে বলে রেখেছেন, এটার কথা কখনো কারুকে বলবি না। সেখানে একদিন সন্ধেবেলা কাকাবাবু বাইরে থেকে ফিরে হঠাৎ চেঁচিয়ে উঠলেন, সন্তু, আমার দাঁতটা কোথায় গেল? আমার দাঁত মানে কিন্তু কাকাবাবুর নিজের দাঁত নয়, কাঁচের বাক্সর সেই জিনিসটা। সেটা তো কাকাবাবু নিজেই সবসময় সাবধানে রাখেন। সন্তু বলল, আমি তো জানি না। কাকাবাবু দারুণ উত্তেজিত হয়ে পড়লেন, খোঁজাখুঁজি করতে লাগলেন সবকিছু উল্টে পাল্টে। একটু বাদেই অবশ্য সেটা পাওয়া গেল। অতি সাবধান হতে গিয়ে কাকাবাবু নিজেই কখন সেটাকে খাটের তলায় ঢুকিয়ে রেখেছেন। সেটাকে পাবার পর কাকাবাবু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলেছিলেন, বাবা, এমন ভয় পেয়ে গিয়েছিলাম। আমি না থাকলে তুই কখনো ঘরের বাইরে যাবি না, সব সময় এটাকে চোখে চোখে রাখবি। এটার কত দাম জানিস? সন্তু জিজ্ঞেস করেছিল, কাকাবাবু, ওটা কি গো? কাকাবাবু উত্তর দিয়েছিলেন, এখন তোর জানবার দরকার নেই, সময় হলে বলবো। তারপর সেখান থেকে শেরোপাদের সঙ্গে নিয়ে চলে আসা হয়েছিল গোর্খশেপে। এখানে অন্য অভিযাত্রীরাও বেস ক্যাম্প করে। কাকাবাবু কিন্তু এখান থেকে আর এগোতে চাইলেন না। তাঁবু ফেলা হয়েছে, এখানে কেটে যাচ্ছে দিনের পর দিন। এখানে আর সন্তুর সময় কাটতে চায় না। সব সময় বরফ দেখতে দেখতে চোখ যেন পচে যায়। একটা ঢিবির ওপর চড়ে সন্তু অনেকবার দেখেছে মাউন্ট এভারেস্ট। ওখানে কি সত্যিই যাওয়া যাবে? শেরোপা সর্দার মিংমার সঙ্গে দিনের বেলা সে মাঝে মাঝে খানিকটা দূর পর্যন্ত যায়। মিংমার গায়ে দারুণ জোর আর খুব চটপটে। এর আগে দুবার দুটি সাহেবদের দলের সঙ্গে এভারেস্ট অভিযানে গিয়েছিল সে, কিন্তু কোনোবারই সাহেবরা তাকে একেবারে চূড়ায় উঠতে দেয়নি। এজন্য অবশ্য তার মনে খুব দুঃখ। মিংমার ইচ্ছে সেও এভারেস্টের চূড়ায় উঠে তেনজিংয়ের মতো বিখ্যাত হবে। তারপর সে বিলেত আমেরিকায় নেমন্তন্ন খেতে যাবে। সাহেবদের সঙ্গে মিশে মিশে সে ইংরেজি অনেক কথা শিখে নিয়েছে। এমনকি সাহেবদের দেওয়া পোশাক পরলে তাকে খুব স্মার্ট দেখায়। মিংমা সন্তুকে বলে, শোনো সন্তু সাব, তোমার আঙ্কেল কিছুতেই এভারেস্ট যেতে পারবে না। এক পা নিয়ে কেউ পাহাড়ে ওঠে, এ এক আজব বাত। সন্তু বলে, তুমি আমার কাকাবাবুকে চেনো না, মনের জোরে উনি সব করতে পারেন। মিংমা বলে, আরে রেখে দাও মনের জোর, পাহাড়ে উঠতে তাকাত লাগে, আরো কত দূর যেতে হবে তা তোমরা জানো না? তুমি এক কাজ করো, তোমার আঙ্কেলকে বুঝিয়ে বলো তিনি এখানে থাকুন, তোমাকে নিয়ে আমরা কয়েকজন এগিয়ে যাই। দেখো, তুমি আর আমি ঠিক একদম সাউথ কল ধরে চূড়ায় উঠে যাব। সন্তু জানে এইসব কথা আলোচনা করে কোনো লাভ নেই।
কাকাবাবুর ইচ্ছের বিরুদ্ধে কিছুই করা যাবে না। দিনের বেলা যদিও কেটে যায় কোনো ক্রমে, রাত আর কাটতেই চায় না। শীতের জ্বালায় সন্তু সন্ধে হতে না হতেই শুয়ে পড়ে স্লিপিং ব্যাগের মধ্যে। তারপর আর তার ঘুম আসে না। কাকাবাবু গম্বুজের মাথার কাছে বসে থাকেন, হাতে দূরবীন নিয়ে। ওখানে বসে তিনি কি দেখতে চান কে জানে। ওখান থেকে তো এভারেস্টও দেখতে পাওয়া যায় না। সন্তুর মাথার কাছে আলোটা জ্বলে। কাকাবাবু না নেমে এলে ওই আলো নেভানো যাবে না। টেবিলের উপরে কাঁচের বাক্সে রাখা সেই দাঁতের মতন জিনিসটা, ওটা নিশ্চয়ই দাঁত নয়, কোনো দামি পাথর। সন্তু ওটার দিকে তাকাতে চায় না, তবু ওদিকে চোখ চলে যাবেই। এর মধ্যে সন্তু একদিন ওটা নিয়ে স্বপ্নও দেখেছিল। ও জিনিসটা যেন আরো বড় হয়ে একটা কোদালের মতো কোপ লাগাচ্ছে সন্তুর গায়ে। সন্তু, সন্তু। সন্তুর একটু ঘুম এসে গিয়েছিল। হঠাৎ সে ধর্মর করে উঠে বসতে গেল, কিন্তু স্লিপিং ব্যাগের মধ্যে উঠে বসা যায় না। কে ডাকলো তাকে? সন্তুর মনে হলো গম্বুজের বাইরে থেকে কেউ যেন ডাকছে তাকে। আরো দুবার ফিসফিসে গলায় ওই রকম ডাক শুনে সন্তু বুঝতে পারল গম্বুজের ওপর থেকে কাকাবাবুই ডাকছেন তাকে। কি? শিগগির উঠে আয় ওপরে, এক্ষুনি। কিন্তু স্লিপিং ব্যাগের মধ্যে থেকে খুব তাড়াতাড়ি বেরোনো যায় না। সন্তু পরপর করে চেনটা টেনে খুলে বেরিয়ে এলো। বাইরে আসা মাত্র শীতে কেঁপে উঠল ঠকঠকিয়ে। বিছানার পাশেই রাখা থাকে তার ওভারকোট। সেটা গায়ে জড়িয়ে নিয়ে সে সিঁড়ি দিয়ে উঠে গেল ওপরে। কাকাবাবু দূরবীনটা সন্তুর হাতে দিয়ে দারুণ উত্তেজিত হয়ে বললেন, দেখ দেখ তো কিছু দেখতে পাচ্ছিস কিনা, দূরে কি কিছু নড়ছে? সন্তু চোখে দূরবীন লাগিয়ে প্রথমে কিছুই দেখতে পেল না, শুধু আবছা আবছা অন্ধকার। এখানকার আকাশ প্রায় কখনোই পরিষ্কার থাকে না, সব সময় মেঘলা মেঘলা। তবু তারই ফাঁক দিয়ে মাঝে মাঝে চাঁদের আলো এসে পড়ে। সন্তু খুব মনোযোগ দিয়ে দেখবার চেষ্টা করল। কই, কিছুই তো দেখা যাচ্ছে না। দুই জায়গায় বরফে জ্যোৎস্না টিকরে ঝকঝক করছে, আর কিছু দূরে কালা পাথর নামে সেই ছোট্ট পাহাড়টা, সেটা একেবারে মিশমিশে অন্ধকার। কাকাবাবু ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, দেখতে পেয়েছিস? না তো। একদম সোজা নয়, একটু ডান দিকে। সন্তু ডান দিক বা বাঁ দিক সব দিকেই দূরবীনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখল, কোথাও কিচ্ছু নেই। কাকাবাবু কি দেখার কথা বলছেন? এই বরফের দেশে একটা পাখি পর্যন্ত নেই। এখনো দেখতে পাসনি? না কাকাবাবু। কাকাবাবু এবার সন্তুর কাছ থেকে দূরবীনটা নিয়ে নিজের চোখে লাগালেন। তারপর বিড়বিড় করে বললেন, সত্যিই তো, এখন আর দেখতে পাচ্ছি না, অথচ একটু আগে স্পষ্ট দেখলাম যেন। তাহলে কি অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকবার জন্য আমার চোখের ভুল হলো? কাকাবাবু, ওখানে কি থাকতে পারে? সেটা ভালো করে না দেখলে বুঝবো কি করে? আরো কিছুক্ষণ চোখে দূরবীন এঁটে বসে রইলেন কাকাবাবু। তারপর একসময় হতাশভাবে বললেন, না, আজ আর কিছু দেখা যাবে না, চল এবার শুয়ে পড়ি। সিঁড়ি দিয়ে নিচে নেমে সন্তু তাড়াতাড়ি কোট ফোট খুলে স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে গেল। কাকাবাবু নামলেন ধীরে সুস্থে, কিন্তু তক্ষুনি শুয়ে পড়লেন না। একটা কালো রঙের খাতা উল্টে পাল্টে কি যেন দেখতে লাগলেন। সন্তু ভাবল, কাকাবাবুর কি শীতও করে না? খানিকক্ষণই স্লিপিং ব্যাগের বাইরে থেকেই তো সন্তুর কাঁপুনি ধরে গেছে। বিলিতি আলোটা এমন উজ্জ্বল যে চোখে লাগে, ওটাকে আবার কমানো বাড়ানোও যায়। আলোটা খানিকটা কমে যেতেই সন্তু বুঝতে পারল কাকাবাবু এবার শুয়ে পড়েছেন। কাকাবাবু একটা শব্দ করলেন, এই শুনেই বোঝা যায় আজকের মতন কাকাবাবুর সব কাজ শেষ। এই শব্দটা করার ঠিক আধ ঘন্টা বাদে কাকাবাবু ঘুমিয়ে পড়েন।
একবার ঘুম ভেঙে যাওয়ার জন্য সন্তুর আর সহজে ঘুম আসছে না। বিছানায় শুয়ে ঘুম না এলে এপাশ ওপাশ ফিরে ছটফট করা যায়, কিন্তু স্লিপিং ব্যাগের মধ্যে সহজে পাশ ফেরার উপায়ও নেই। সন্তু জিজ্ঞেস করল, কাকাবাবু, আমরা কি সত্যিই এভারেস্টের দিকে যাব? কাকাবাবু গম্ভীরভাবে বললেন, দরকার হলে যেতে হবে নিশ্চয়ই। সন্তু ভাবল, দরকার আবার কি? দরকারের জন্য কেউ এভারেস্টের চূড়ায় উঠতে যায় নাকি? কাকাবাবুর অনেক কথারই মানে বোঝা যায় না। আমরা এভারেস্টে উঠতে পারবো কাকাবাবু? কেন পারবো না? ইচ্ছে থাকলেই পারা যায়। কাকাবাবু খোড়া, এবং কোনো খোড়া লোক অত উঁচু পাহাড়ে উঠতে পারে, এই কথাটাই সবসময় সন্তুর মাথার মধ্যে ঘোরে। কিন্তু এই কথাটা তো আর কাকাবাবুকে মুখ ফুটে বলে দেওয়া যায় না। কাকাবাবুর ধারণা, তীব্র ইচ্ছে আর মনের জোর থাকলে মানুষ সব কাজই করতে পারে। ক্রাচ নিয়ে পাহাড়ি রাস্তায় কাকাবাবু চলাফেরা করতে পারেন ঠিকই, কাশ্মীরেও ঘুরেছেন, এখানেও তো সিয়াংবচি থেকে এতটা পাহাড়ি চড়াই উতরাই হেঁটে এসেছেন। দু একবার অবশ্য পা পিছলে পড়েছেন, তাতে কিন্তু একটুও দমেননি। কিন্তু এভারেস্টে ওঠা তো অন্য ব্যাপার। সন্তু ছবিতে দেখেছে যে এভারেস্ট অভিযাত্রীরা কোমরে দড়ি বেঁধে আর হাতে লোহার গাইতির মতো একটা জিনিস নিয়ে খাড়া পাহাড় বেয়ে বেয়ে ওঠে, অনেকটা টিকটিকির মতন। কাকাবাবু কি সেই রকম পারবেন? যতই মনের জোর থাক, কোনো খোড়া মানুষের পক্ষে কি তা সম্ভব? শুধু মনের জোর নয়, কাকাবাবুর অবশ্য গায়ের জোরও আছে, কিন্তু তার একটা পা অকেজো। একটা দুর্ঘটনায় কাকাবাবুর ওই পাটা নষ্ট হয়ে গেছে। সন্তুর আরও একটা কথা মনে পড়ল। কলকাতায় তাদের বাড়িতে তেনজিং নোরগে এসেছিলেন। অনেকক্ষণ গোপনে কিসব কথাবার্তার পর বিদায় নেওয়ার সময় তেনজিং কাকাবাবুর হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলেছিলেন, গুড লাক, আই উইশ ইউ সাকসেস মিস্টার রায়চৌধুরী, আপনি পারবেন। এ কথা সন্তু নিজের কানে শুনেছে। কাকাবাবুকে খোড়া দেখেও তেনজিং কেন বলেছিলেন আপনি পারবেন? এভারেস্টে ওঠা কি এতই সহজ? এইসব ভাবতে ভাবতে সন্তু যে কখন ঘুমিয়ে পড়েছে তা সে টেরই পায়নি। পরদিন ঘুম ভেঙে দেখল কাকাবাবু আগেই উঠে পড়েছেন। ঘুম থেকে উঠে কাকাবাবুর পড়াশোনা করার অভ্যাস, তা তিনি যখন যেখানেই থাকুন না কেন। আজও তিনি পড়তে শুরু করেছেন সেই কালো রঙের খাতাটা খুলে, কিছু কিছু লিখছেনও মাঝে মাঝে। গম্বুজের লোহার দরজাটায় দুমদুম করে শব্দ হলো। কাকাবাবু বললেন, সন্তু, উঠেছিস? দরজাটা খুলে দে তো। স্লিপিং ব্যাগের ভেতর থেকে বেরিয়ে তাড়াতাড়ি ওভারকোটটা গায়ে চাপিয়ে সন্তু তারপর দরজাটা খুলল। বাইরে দাঁড়িয়ে আছে মিংমা, তার হাতে একটা ফ্লাক্স। সে ভেতরে ঢুকে পড়ে বলল, দরজাটা বন্ধ করে দেও সন্তু সাব। সন্তু দরজা বন্ধ করে দেওয়ার আগেই কয়েক ঝলক ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকে পড়েছে। এতগুলো গরম জামা ভেদ করেও তাতে হাড় পর্যন্ত কেঁপে যায়। মিংমা দুটো প্লাস্টিকের গ্লাসে চা ঢাললো ফ্লাক্স থেকে। ওই গ্লাসগুলো খুব গরম হয়ে যায়। কলকাতায় বসে হয়তো ওই রকম গ্লাসে চা খাওয়ার খুব অসুবিধে হবে, কিন্তু এইখানে ওই গরম গ্লাস দুহাতে চেপে ধরলেও খুব আরাম হয়। কাকাবাবু বললেন, তুমিও এক গ্লাস নাও মিংমা, তারপর বলো আজ হাওয়া কি রকম। উবু হয়ে বসে মিংমা বলল, आज हवा बहुत कम है साहब, स्काई बिल्कुल क्लियर, ওয়েদার ফার্স্ট ক্লাস। কাকাবাবু বললেন, বাহ। মিংমা উৎসাহ পেয়ে বলল, সাব, আজ তাবু গুটাবো, তবে কি আজ সামনে যাওয়া হবে? কাকাবাবু বললেন, না, আরো কয়েকটা দিন থাকতে হবে এখানে। মিংমা আর সন্তু দুজনেই তাকালো দুজনের চোখের দিকে। দুজনের মনেই এক প্রশ্ন, এখানে থাকতে হবে কেন? কাকাবাবু বললেন, আর একটু চা দাও তো, আছে? বেলা বাড়ার পর যখন রোদ উঠল, তখন সন্তু বেরিয়ে এলো গম্বুজের বাইরে।
মিংমা ছাড়া যে আর একজন শেরপা আছে, তার নাম নরবু। সে একটু গম্ভীর ধরনের, মিংমার মতো অত হাসি খুশি নয়, তবে সে বেশ ভালো পুতুল বানাতে পারে। এখানে তো কয়েকদিন ধরে কোনো কাজ নেই, সে তাঁবুর বাইরে বসে ছুরি দিয়ে কাঠের টুকরো কেটে কেটে নানান রকম পুতুল বানায়। সন্তুকে সে একটা ভালুক পুতুল উপহার দিয়েছে। মালবাহকেরা সকাল থেকেই রান্নাবান্নায় মেতে যায়, আর তো কোনো কাজ নেই, সারাদিন ধরে খাওয়াটাই একমাত্র কাজ। মালবাহকেরা রান্না করছে, আর তার কাছে বসেই নরবু একটা পুতুল বানাচ্ছে। সন্তু তার পাশে দাঁড়িয়ে দেখতে লাগলো। পুতুলটা প্রায় তৈরি হয়ে এসেছে, কিন্তু এটা কিসের পুতুল? কিরকম অদ্ভুত যেন দেখতে, অনেকটা বাঁদরের মতন, কিন্তু পিঠটা বাঁকা, আর হাত দুটো এত লম্বা যে প্রায় পায়ের পাতা পর্যন্ত। সন্তু জিজ্ঞেস করলো, নরবু ভাই, এটা কি? নরবু মুখ না তুলে বলল, টিজুতি। সন্তু বুঝতে পারল না। সে আবার জিজ্ঞেস করলো, টিজুতি? সেটা আবার কি? নরবু বলল, টিজুতি, হ্যাঁ টিজুতি। গভীর স্বভাবের নরবুর কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আর জানা যাবে না। সে এগিয়ে গেল সামনের দিকে। খানিকটা দূরে মিংমা একা একা দাঁড়িয়ে মাউথ অর্গান বাজাচ্ছে। সে মাউথ অর্গান বাজিয়ে সময় কাটায়। সে মিংমার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মিংমা ভাই, টিজুতি মানে কি? বাজনা থামিয়ে মিংমা হেসে জিজ্ঞেস করলো, কেন হঠাৎ টিজুতির কথা পুছছো কেন? নরবু ভাই একটা পুতুল বানাচ্ছে, বলল সেটা টিজুতি। মিংমা বলল, ছোট বাচ্চা, তোমার থেকেও থোড়া সা ছোট, উসকো बोलता है টিজুতি, আর উসসে বড়া এই হামারা মাফিক, তার নাম মিটি, আর বহুত বড়া, আমার থেকেও অনেক বড়, তার নাম ইয়েটি। সন্তুর বুকের মধ্যে হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। ইয়েটি মানে কি ইয়েতি? তাহলে কাকাবাবু ইয়েতির খোঁজে এখানে এসেছেন? হ্যাঁ, নিশ্চয়ই। রেঞ্জ দূরবীন দিয়ে আর কি দেখবেন? কাঁচের বাক্সের জিনিসটা তাহলে নিশ্চয়ই ইয়েতির দাঁত। সন্তুর মনে পড়ল, অনেকদিন আগে সে টিনটিন ইন তিবেত বলে একটা বই পড়েছিল। সেই টিনটিনের অ্যাডভেঞ্চারের বইগুলোর খুব ভক্ত। টিনটিন ইন তিবেত বইটাতে টিনটিন ইয়েতির সন্ধান পেয়েছিল, কিন্তু সে তো তিব্বতে। তারপরই তার আবার মনে পড়ল, টিনটিন তো সেই গল্পে পাটনা থেকে নেপালে এসে তারপর তিব্বতের দিকে গিয়েছিল। এমনও তো হতে পারে যে ঠিক এই জায়গাটাতেই এসেছিল টিনটিন। সে উত্তেজিতভাবে মিংমার হাত চেপে ধরল, বলল, মিংমা ভাই, তুমি ইয়েতি দেখেছ? মিংমা দুকানে ঝাঁকুনি দিয়ে বলল, না। সন্তু একটু নিরাশ হয়ে বলল, দেখনি? তাহলে জানলে কি করে যে ওরা 3 রকমের হয়, টিজুতি, মিতি আর ইয়েতি? মিংমা বলল, সব লোক ऐसे बोलता है। তুমি না দেখলেও আর কেউ দেখেনি? আর কোনো শেরপা কিংবা তোমাদের গাঁয়ের কোনো লোক? না সন্তু সাব, কেউ দেখেনি। 2-1 আদমি ঝুট বলে, লেকিন কোনো শেরপা দেখেনি। আমার বাবার এক বহুত বুদ্ধা চাচা ছিল, সেই নাকি দেখেছিল, কিন্তু সে চাচা বহুদিন হলো মরে গেছে। নরবু ভাইও দেখেনি? তাহলে ও টিজুতির পুতুল বানাচ্ছে কি করে? মিংমা হা হা করে হেসে উঠল। সন্তু বিরক্ত হলো একটু। এতে হাসির কি আছে? কোনো জিনিস না দেখলে কেউ তার পুতুল বানাতে পারে নাকি? মিংমা বলল, বহুত লোক আগে টিজুতি কা পুতুল বানিয়েছে, নরবুও সেটা দেখে বানাচ্ছে। সন্তু বলল, আগে যারা বানিয়েছে তাদের মধ্যে কেউ দেখেছে নিশ্চয়ই। কেউ না দেখলে এমনি এমনি মন থেকে কেউ ওই রকম অদ্ভুত মূর্তি বানায়? মিংমা বলল, সন্তু সাব, কিতনা আদমি তো কার্তিক গণেশ
লক্ষ্মী মাইজির মূর্তিও বানায়। তারা কি সেই সব দেবদেবীদের आंखों से দেখেছে? गणेश जीरो যে হাতির মতন মাথা, ऐसा माफिक कोई कभी देखा? কথাগুলো সন্তুর ঠিকই পছন্দ হলো না। আগেকার দিনে ঠাকুর দেবতারা পৃথিবীতে নেমে আসতেন, তখন নিশ্চয়ই অনেকে দেখেছে। তখন তারা মূর্তি করেছে, তাই দেখে দেখে এখনকার লোকেরা বানাচ্ছে। কাকাবাবু যদি ইয়েতি আবিষ্কার করতে পারেন তাহলে দারুণ ব্যাপার হবে। পৃথিবীতে এর আগে কেউ জ্যান্ত বা মরা কোনো ইয়েতির ছবি তুলতে পারেনি। সন্তুর কাছে ক্যামেরা আছে, সন্তু যদি কোনো ক্রমে একটা ইয়েতির ছবি তুলতে পারে। সন্তু মিংমাকে জিজ্ঞেস করলো, এখান থেকে তিব্বত কত দূরে বলতে পারো? এদিক দিয়ে কি তিব্বত যাওয়া যায়? মিংমা বলল, হ্যাঁ, কেন যাওয়া যাবে না। তুম লোক জিস রাস্তে সে আয়া সেদিকে নামচে বাজার আছে জানো তো, টাউন মতন জায়গা। সন্তু বলল, হ্যাঁ জানি, নামচে বাজার তো শিয়াংবচির আগে। ওহি নামচে বাজার সে যদি বাঁয়া দিকে যাও, তারপর থামচিক বলে একটা গাঁও পড়বে, সেই গাঁও পার হয়ে যাও। उसको बाद बड़ा बड़ा सब पहाड़, सबसे बड़ा पहाड़ कांगटेगा। কেন কাংটেগা নাম জানো? কাংটেগা মানে হলো সাফেদ ঘোড়া, ঠিক সাদা ঘোড়ার মতন দেখায় সে পাহাড়। ওই দিকে আছে নাংপা পাস, সেই নাংপা পাস দিয়ে চলে যাও, বাস টিবেট পৌঁছে যাবে। সন্তু প্রায় লাফিয়ে উঠল, তাহলে তো টিনটিনের গল্পের সঙ্গে মিলে যাচ্ছে। নেপালের মধ্যে দিয়েই তো টিনটিন আর ক্যাপ্টেন হ্যাডেক গিয়েছিল তিব্বতে। মিংমাকে আর কিছু না বলে সন্তু ছুট দিল গম্বুজের দিকে। একটুখানি যেতে না যেতেই ধরাস করে আছাড় খেল। মিংমা এসে তার হাত ধরে তুলে একটু বকুনি দিয়ে বলল, সন্তু সাব, কিতনা বার बोला, বরফের ওপর দিয়ে একদম ছুটবে না, কভি নেহি, আইস্তে আইস্তে চলতে হয়। সন্তু একটু লজ্জা পেয়ে গেছে, তবে একটা সুবিধেও আছে, এখানে জোরে আছাড় খেলেও গায়ে বেশি লাগে না। কিন্তু সন্তু উৎসাহের চোটে আর স্থির থাকতে পারছে না। সাবধানে লম্বা লম্বা পা ফেলে সে গম্বুজের দিকে চলল। কাকাবাবু পোশাক টোশাক পরে তৈরি হয়ে তখন বাইরে বেরোবার উদ্যোগ করছেন। সন্তু ভেতরে ঢুকে দারুণ উত্তেজিতভাবে বলল, কাকাবাবু, এবার আমরা ইয়েতির খোঁজে এসেছি, তাই না? কাকাবাবু সন্তুর মুখের দিকে একটুক্ষণ চেয়ে রইলেন, তারপর মুচকি হেসে শান্ত গলায় বললেন, ইয়েতি বলে কিছু আছে নাকি? সন্তুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ইয়েতি বলে কিছু নেই? কাকাবাবু ইয়েতির খোঁজে আসেননি? আঙুল তুলে সে কাঁচের বাক্সটার দিকে দেখিয়ে বলল, তাহলে দাঁতের মতন ওটা কি? কাকাবাবু বললেন, ওই দাঁতটা সম্পর্কে তোর খুব কৌতূহল আছে, তাই না? আচ্ছা, আমি ঘুরে আসি একটু, ফিরে এসে তোকে ওই দাঁতটার ইতিহাস শোনাবো। দুপুর থেকেই বরফ বৃষ্টি শুরু হয়েছে। এখানে বৃষ্টি মানেই বরফ বৃষ্টি, তবে এক এক সময় খুব নরম, পাতলা প্যাঁচা তুলোর মতন তুষারপাত হয়। তার মধ্যে দিয়ে হাঁটতে বেশ আরাম লাগে, তাতে গা ভেজে না। আর এক এক সময় তুষারপাতে আকাশ অন্ধকার হয়ে যায়, 4-5 হাত দূরের কোনো জিনিসও দেখতে পাওয়া যায় না। সেই রকম বৃষ্টির মধ্যে হাঁটাচলা করাও অসম্ভব। দুপুরে খাওয়া দাওয়া করার পর থেকেই সন্তু গম্বুজের মধ্যে শুয়ে আছে। দিনের বেলাতেও এই গম্বুজের মধ্যে আলো খুব কম ঢোকে, তাই ব্যাটারি লণ্ঠনটা জেলে রাখতে হয়। সেই আলোতে কাকাবাবু তার কালো রঙের খাতাটিতে খসখস করে কী সব যেন লিখে চলেছেন। মাঝখানে কাঠের বাক্সের ছোট টেবিলটিতে রাখা সেই চৌকো কাঠের বাক্সটি, তার মধ্যে ভেলভেটের ওপর সাজানো সেই দাঁতের মতন জিনিসটা। সেটা দাঁত হতে পারে না, মানুষের দাঁতের মতনই আকৃতি, কিন্তু যে কোনো মানুষের দাঁতের চেয়েও বোধহয় 6 গুণ বড়, প্রায় 2 ইঞ্চি।
মানুষ ছাড়া এই রকম দাঁত অন্য কোনো প্রাণীর হয় না, আবার কোনো মানুষেরই এত বড় দাঁত হতে পারে না। জুতোর দোকানের বাইরে এক এক সময় একটা বিরাট ঢাউস জুতো সাজিয়ে রাখা হয়। মনে হয় সেই জুতো কোনো মানুষের জন্য নয়, দৈত্যদের জন্য তৈরি। সেই রকম এই দাঁতটাও নিশ্চয়ই কেউ মজা করে বানিয়েছে। সেটার দিকে তাকিয়ে থাকতে থাকতে সন্তুর অনেক সময় মনে হয় জিনিসটা যেন রং বদলায়। কখনো মনে হয় সেটা বেশ হলদেটে, কখনো মনে হয় ফুটফুটে সাদা, আবার এক এক সময় একটু লালচে ভাবও আসে। যেন সত্যি কি রং বদলায়, না ওটা সন্তুর চোখের ভুল? কাকাবাবু লেখা থামিয়ে পাইপ ধরাতে যেতেই সন্তু বলল, কাকাবাবু, তুমি দাঁতটার কথা বলবে বলছিলে? কাকাবাবু বললেন, আর বুঝি কৌতূহল চেপে রাখতে পারছিস না? ভেবেছিলাম তোকে আরো কয়েকদিন পরে বলবো। আচ্ছা শোন তাহলে। পাইপে কয়েকবার টান দিয়ে ধোয়া ছেড়ে কাকাবাবু জিজ্ঞেস করলেন, এটা দেখে তোর কি মনে হয়, এটা মানুষের দাঁত? সন্তু একবার বলল, হ্যাঁ, তারপর বলল, না। কাকাবাবু বললেন, পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকেরাও ঠিক তোরই মতন। কেউ বলেছেন এটা মানুষের দাঁত, কেউ বলেছেন তা হতেই পারে না। এটা নিয়ে অনেক বৈজ্ঞানিক পরীক্ষা হয়েছে। সেসব কথা বলবার আগে একজন লোকের কথা বলা দরকার। তার নাম রালফ ফন কোয়েনিংওয়াল্ড। ইনি থাকতেন নেদারল্যান্ডসে। কিন্তু এর একটা শখ ছিল, যেসব জীবজন্তু পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে তাদের নিয়ে গবেষণা করা। সেই জন্য তিনি পৃথিবীর বহু জায়গা ঘুরেছিলেন। আমাদের ভারতবর্ষেও তিনি এসেছেন, চীনেও গেছেন। চীন দেশে পিকিং শহরের রাস্তায়। সন্তু বাধা দিয়ে বলল, এখন সেই শহরটার নাম বেইজিং। কাকাবাবু সন্তুর চোখের দিকে তাকিয়ে একটুক্ষণ থেমে রইলেন। তার কথার মাঝখানে তিনি অন্য কারুর কথা বলা একদম পছন্দ করেন না। সন্তু তা বুঝতে পেরে অপরাধের মতো মুখ করল। কাকাবাবু আবার বলতে শুরু করলেন, আচ্ছা বেশ, এখন নাম বেইজিং। যখনকার কথা বলছি তখন 1930 সাল। সেই সময় সবাই পিকিংই বলতো। সেই সময় ওই পিকিং শহরের রাস্তায় একদল লোক নানা রকম অদ্ভুত জিনিস বিক্রি করত। এরকম আমাদের দেশের রাস্তায়ও এখনো দেখা যায়। ফুটপাতে একটা কাপড় বিছিয়ে তার ওপর নানান রকম জীবজন্তুর হাড়, কঙ্কাল, ধনেশ পাখির ঠোঁট এই সব বিক্রি করে। রালফ ফন কোয়েনিংওয়াল্ড পিকিংয়ের রাস্তায় এক ফেরিওয়ালার কাছে নানা রকম হাড় ও পাখির পালকের সঙ্গে এই রকম 3টি দাঁত দেখতে পেলেন। দেখে তো তিনি স্তম্ভিত। এত বড় মানুষের দাঁত! ফেরিওয়ালাকে তিনি জিজ্ঞেস করলেন, এই দাঁতগুলো কোথা থেকে সে পেয়েছে? সে ঠিক উত্তর দিতে পারল না। সে খালি বলে পাহাড় থেকে। কোয়েনিংসওয়াল্ড খুব কম দামে দাঁত 3টি কিনে নিলেন। সন্তু বলল, কাকাবাবু, একটা কথা জিজ্ঞেস করব? কি? ফেরিওয়ালারা ওই টুকরো টুকরো হাড় আর কঙ্কাল বিক্রি করে কেন? ওগুলো কাদের কাজে লাগে? ডাক্তারি ছাত্রদের? হ্যাঁ, ডাক্তারি ছাত্রদেরও কাজে লাগতে পারে। তাছাড়া অনেক লোকের ধারণা, সেই সময় চীনাদের খুবই বিশ্বাস ছিল যে এই সব জিনিস গুঁড়ো করে খেলে অনেক রোগ সেরে যায়। কেউ কেউ আবার বিশ্বাস করত যে পুরনো দিনের শক্তিশালী প্রাণীদের হাড় গুঁড়ো করে খেলে শরীরের তেজ বাড়ে। এখনও যেমন অনেকের ধারণা গন্ডারের শিং খেলে শরীরে দারুণ তেজ হয়। গন্ডারের শিং মানুষে খায়? হ্যাঁ, সেই জন্যই তো লুকিয়ে লুকিয়ে গন্ডার মারা হয়। গন্ডার মারা এখন আইনে নিষিদ্ধ। তবু কিছু লোক লুকিয়ে লুকিয়ে গন্ডার মেরে তার শিংটা আরব শেখেদের কাছে বিক্রি করে দেয়। এক একটা শিংয়ের দাম 30-40 হাজার। আরবরা ওই শিং কাঁচা কাঁচাই খেয়ে ফেলে।
তারপর কোয়েনওয়াল্ড কি করলেন? কোয়েনওয়াল্ড নয়, কোয়েনিংসওয়াল্ড। তিনি তারপর খোঁজ করে দেখলেন পিকিং, হংকং, জাভা, সুমাত্রা, বাটাভিয়ার অনেক ওষুধের দোকানে এইরকম দাঁত বিক্রি হয়। সেগুলোও বেশ বড় বড়, কিন্তু ওই তিনটির মতন অত বড় নয়। লোকের দাঁতের অসুখ হলে ওই দাঁত কিনে গুঁড়ো করে ওই গুঁড়ো দিয়ে দাঁত মাজে, তাতেই দাঁতের অসুখ সেরে যায়। এত বড় বড় দাঁত কোন প্রাণীর আর কোথায় এগুলো পাওয়া যায়, সেই খোঁজ খবর নিতে শুরু করলেন কোয়েনিংসওয়াল্ড। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তিনি দেখলেন যে ওই দাঁতগুলোর গোড়ায় একটু যেন হলদে হলদে ধুলো লেগে আছে। সেই ধুলো নিয়ে পরীক্ষা করে দেখলেন সেই রকম হলদে রঙের মাটি আছে ইয়াংসি নদীর ধারে পাহাড়ের কোনো কোনো গুহায়। তখন তিনি ভাবলেন ওই দাঁতওয়ালা প্রাণীরা নিশ্চয় তাহলে একসময় ওই ইয়াংসি নদীর ধারে পাহাড়ের গুহাতেই থাকতো। ওইগুলি যদি মানুষের দাঁত হয় তাহলে সেই মানুষগুলোর অন্তত 20-25 ফুট লম্বা হওয়া উচিত, কিন্তু অত বড় লম্বা মানুষের কথা কখনো শোনা যায়নি। প্রাগৈতিহাসিক কালেও মানুষের মতন কোনো প্রাণী অত লম্বা ছিল না। যাই হোক, কোয়েনিংসওয়াল্ড সেই দাঁতওয়ালা কাল্পনিক প্রাণীদের নাম দিলেন জাইগ্যান্ডোপিথিকাস, অর্থাৎ দৈত্যের মতন বন মানুষ। পৃথিবীর অনেক বৈজ্ঞানিকই কিন্তু তার কথার বিশ্বাস করলেন না। একটু থেমে কাকাবাবু পাইপ টানতে লাগলেন। তারপর আবার বললেন, দ্বিতীয় মহাযুদ্ধ যখন শুরু হয় তখন কোয়েনিংসওয়াল্ড জাভায় ছিলেন। তিনি বন্দী হলেন জাপানিদের হাতে। তাকে আটকে রাখা হলো একটা ব্যারাকে। তার জিনিসপত্র সব কেড়ে নেওয়া হলো। সেখানে থাকতে থাকতে রোগা হয়ে গেলেন তিনি। মাথার চুলগুলোও সব সাদা হয়ে গেছিল। অনেকের ধারণা হলো তিনি আর বেশি দিন বাঁচবেন না। তাই যুদ্ধ শেষ হবার কিছুদিন আগেই ছেড়ে দেওয়া হলো তাকে। কেউ ঘুণাক্ষরেও সন্দেহ করতে পারেননি যে তিনি তার কোমরে একটা ছোট্ট থলির মধ্যে বেঁধে সর্বক্ষণ নিজের কাছে রাখতেন কিছু মূল্যবান জিনিসপত্র। সেই জিনিসগুলি আর কিচ্ছু নয়, ওই 3টে দাঁত। ছাড়া পাওয়ার পর কোয়েনিংসওয়াল্ড নানা দেশ ঘুরতে ঘুরতে এলেন আমেরিকায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ক্লাবে একদিন দুপুরে তিনি কয়েকজন অধ্যাপকদের সঙ্গে খেতে বসেছিলেন। কথায় কথায় প্রাচীনকালের মানুষদের প্রসঙ্গ উঠল। একজন অধ্যাপক ঠাট্টা করে বললেন, মিস্টার কোয়েনিংসওয়াল্ড, আপনি সেই জাইগ্যান্টোপিথিকাসের খবর রটিয়ে দিয়ে আমাদের খুব চমকে দিয়েছিলেন। 2 ইঞ্চি লম্বা দাঁত মানুষের মতন কোন প্রাণীর হতে পারে? তাহলে তার মুখখানা কত বড় হবে? বুড়ো কোয়েনিংসওয়াল্ড এইসব কথা শুনে দারুণ চটে গেলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, কি হয় না? দেখবেন? প্রমাণ চান? তাহলে দেখুন। সামনেই খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়েছিলেন এক পরিচালিকা। কোয়েনিংসওয়াল্ড কোমর থেকে সেই ছোট্ট থলিটা বার করে দাঁত 3টে সেই খাবারের প্লেটের ওপর ফেলে দিয়ে বললেন, এগুলো তাহলে কি? অত বড় বড় দাঁত দেখে সেই পরিচালিকাটিও ও মা গো বলে চিৎকার করে উঠল। তার হাত থেকে প্লেটটা পড়ে গিয়ে ঝনঝন শব্দে ভেঙে গেল। পরিচালিকাটি সঙ্গে সঙ্গে অজ্ঞান। ছুটে এলো আরও অনেক লোক। দাঁত 3টেও ছিটকে কোথায় চলে গেল। অনেক খোঁজাখুঁজি করে 2টো দাঁত পাওয়া গেছিল, আর একটা শেষ পর্যন্ত কিছুতেই পাওয়া যায়নি। সেখানকার সব চেয়ার, সোফা, মেঝের কার্পেট উল্টে পাল্টে দেখা হয়েছিল, কিন্তু একটা দাঁত যেন অদৃশ্য হয়ে গেল হঠাৎ। দাঁতের শোকে বুড়ো কোয়েনিংসওয়াল্ড কাঁদতে লাগলেন শিশুর মতন। তারপর বেশি দিন আর তিনি বাঁচেনওনি। সন্তু আঙুল দিয়ে দেখিয়ে জিজ্ঞেস করল, এইটাই কি সেই তৃতীয় দাঁত? কাকাবাবু হেসে বললেন, হুম হুম হুম, তোর বুদ্ধি আছে দেখছি, ঠিক ধরেছিস। হ্যাঁ, এটাই সেই তৃতীয় দাঁতটা। অন্য 2টো দাঁতের একটা আছে আমেরিকার মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে।
আর একটা দাঁত কোয়েনিংসওয়ার্ল্ড নিজেই তার মৃত্যুর আগে দিয়েছিলেন তার এক বন্ধু মাইকেল শিপটনকে। তার ধারণা ছিল ওই দাঁত মানুষের সৌভাগ্য এনে দেয়। ওই দাঁত সঙ্গে ছিল বলেই জাপানিরা তাকে মারেনি। তৃতীয় দাঁতটা ওই হার্ভার্ড ক্লাবের এক পরিচালক চুরি করে। গোলমালের মধ্যে সে সেটা সরিয়ে ফেলেছিল চটপট। অনেকদিন পরে সে সেটা বিক্রি করেছিল স্যার আর্থার রকবটম নামে এক বৈজ্ঞানিকের কাছে। গতবার বিলেতে গিয়ে আমি স্যার আর্থারের ছেলে লেনিনের কাছ থেকে এই দাঁতটা ধার করে এনেছি। লেনিন আমার অনেক দিনের বন্ধু। সন্তুর কাছে এখনো সবকিছু পরিষ্কার হলো না। তাহলে এই দাঁতটা কিসের? দাঁতটা পাওয়া গিয়েছিল পিকিংয়ে। এখন সেটাকে নিয়ে নেপালে আসার মানে কি? সে আবার জিজ্ঞেস করলো, এই দাঁতটা তাহলে কি ইয়েতির কাকাবাবু? কাকাবাবু বললেন, ইয়েতি বলে কিছু আছে নাকি? তুই ইয়েতি সম্পর্কে কি জানিস? হিমালয়ের এইরকম উঁচু জায়গায় বরফের মধ্যে একরকম মানুষ থাকে। তারা খুব হিংস্র। কেউ তাদের দেখেছে? অনেকেই তো দেখেছে বলে, কেউ অবশ্য তাদের ছবি তুলতে পারেনি। আমার মনে হয় এখানে ইয়েতি আছে, কারণ শেরপা নরবু ভাই বাচ্চা ইয়েতির মূর্তি বানাচ্ছিল। তাই নাকি? দেখতে হবে তো। তুই লক্ষ্য করেছিস সেই মূর্তির পায়ে কটা আঙুল? তা তো দেখিনি। কেন? সব জিনিস ভালো করে লক্ষ্য করতে হয়। ইয়েতির যেসব পায়ের ছাপ পাওয়া গেছে বলে দাবি করা হয়, সেই সব ছাপগুলোতেই কিন্তু পায়ের আঙুল মোটে 4টে। মানুষ তো দূরের কথা, গরিলা কিংবা শিম্পাঞ্জিদের পায়েও 5টা আঙুল থাকে। পায়ের 4টে আঙুলওয়ালা কোনো মানুষের মতো প্রাণীর কথা কল্পনাও করা যায় না। সন্তু চুপ করে গেল। এতখানি সে অবশ্য জানতো না। কাকাবাবু আবার বললেন, যদি ইয়েতি নামে বাঁদর বা ভাল্লুক জাতীয় কোনো প্রাণী থাকেও, সেগুলোও কিন্তু 6-7 ফুটের বেশি লম্বা নয়। যারা ইয়েতি দেখেছে বলে দাবি করে, তারাও কেউ বলেনি যে ইয়েতি খুব বেশি লম্বা প্রাণী। সুতরাং এত বড় দাঁত ইয়েতিরও হতে পারে না। তাহলে? মহাভারতের ঘটোৎকচের কথা মনে আছে? সে এত লম্বা ছিল যে কর্ণের বাণে সে যখন মারা যায়, তখন তার দেহের চাপেই মরে গিয়েছিল অনেক কৌরব সৈন্য। রামায়ণ মহাভারত পড়লে মনে হয় একসময় বনে জঙ্গলে কিছু খুব লম্বা জাতের মানুষ থাকত। তাদের বলা হতো রাক্ষস। হয়তো সেই রকম এক আধটা রাক্ষস এখনো রয়ে গেছে। এখনো? স্যার আর্থার রকবটম এই দাঁতটা নিয়ে মাইক্রোকার্বন পরীক্ষা করেছিলেন। তার মতে এটা 150-200 বছরের বেশি পুরনো নয়। অর্থাৎ এই দাঁত যার মুখে ছিল সে 150-200 বছর আগেও বেঁচে ছিল। স্যার আর্থারের মতে এরা কোনো আলাদা জাতের প্রাণী নয়। সাধারণ মানুষই 2-1টা খুব হঠাৎ লম্বা হয়ে যেতে পারে, যদি তাদের থাইরয়েড গ্ল্যান্ডের গোলমাল দেখা দেয়। আমরা সেই রকম কোনো লোককেই খুঁজতে এসেছি এখানে। না। তবে? আসল কারণটা এখন তোকে বলা যাবে না। যতক্ষণ না ঠিক মতন প্রমাণ পাচ্ছি, ততক্ষণ বলার কোনো মানে হয় না। তবে একটা কারণ আছে। তোকে বললাম না, বুড়ো কোয়েনিংসওয়ার্ল্ড মৃত্যুর আগে একটা দাঁত দিয়ে যান তার বন্ধু মাইকেল শিপটনকে। এই মাইকেল শিপটনের এক ছেলের নাম কেইন শিপটন। তুই তার নাম শুনেছিস? না। অনেকেই তার নাম জানে, বিখ্যাত অভিযাত্রী। বছর 2-1 আগে সব খবরের কাগজে কেইন শিপটনকে নিয়ে খুব লেখালেখি হয়েছিল। কেইন শিপটন একটা ছোট দল নিয়ে এসেছিল এভারেস্ট অভিযানে। এই গম্বুজটার কাছেই তারা তাঁবু ফেলেছিল। তারপর একদিন সন্ধেবেলা কেইন শিপটন এখান থেকে মাত্র 200 কি 300 গজ দূরের মধ্যে বেড়াতে গিয়ে অদৃশ্য হয়ে যায়। তন্ন তন্ন করে তাকে খোঁজা হয়েছে। তার মৃতদেহেরও কোনো সন্ধান মেলেনি। এই দেখ, কেইন শিপটনের ছবি। কাকাবাবু কালো খাতাটার ভেতর থেকে
একটা ছবি দেখালেন সন্তুকে, খবরের কাগজ থেকে কাটা ছবি। একজন 30-32 বছরের সাহেব, মুখ ভর্তি দাড়ি গোঁফ, তার গলায় হাড়ের মতন কি যেন একটা ঝুলছে। কাকাবাবু সেখানে আঙুল রেখে বললেন, এই হাড়ের লকেটে কেইন শিপটন সবসময় রেখে দিত তার বাবার বন্ধুর দেওয়া দাঁতটা। সে ওই দাঁতটাকে মনে করত সত্যি একটা সৌভাগ্যের চিহ্ন, কিন্তু ওই দাঁতটা বুকে ঝুলিয়ে এখানে এসেছিল বলেই বোধহয় কেইন শিপটনের প্রাণটা গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে পাহাড় চূড়ায় আতঙ্কের প্রথম পর্ব। গল্পটি পাঠ করার সুবিধার্থে গল্পটিকে মোট 5টি পর্বে বিভক্ত করে পাঠ করা হয়েছে। খুব শীঘ্রই এই গল্পের বাকি পর্বগুলিও এই চ্যানেলে আসতে চলেছে। তো এই গল্পের প্রত্যেকটি পর্ব শুনতে চাইলে ও আরও অন্যান্য নানান ডিটেকটিভ অ্যাডভেঞ্চার থ্রিলার শুনতে চাইলে ওরা গল্পে মতো চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আর আন্তরিকভাবে চ্যানেলটির পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন। গল্প শুনতে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে লিখে আমাকে জানাতে পারেন, অথবা আর কি কি ধরনের গল্প এই চ্যানেলে আগামীতে শুনতে চান তাও জানাতে পারেন। ভুল ত্রুটি মার্জনীয়। সবাই